উত্তরাঞ্চলের লোকদের একটা কমন কমপ্লেইন বা দুঃখ যেটাই বলি না কেন সেটা হচ্ছে যে উত্তরাঞ্চল ওইভাবে ডেভেলপ হয়নি। উত্তরাঞ্চলে যদি আমরা এই দক্ষিণাঞ্চলের সাথে কম্পেয়ার করে দেখা যায় যে আমাদের উত্তরাঞ্চলে ওইভাবে ডেভেলপ হয়নি। তো এটার অনেকগুলো আহ, যে কারণ আছে। তার মধ্যে একটা জিওগ্রাফিক্যালি যেটা রিজন আমি মনে করি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমরা কখনো ওইভাবে করি না, কি বলে, থিঙ্ক করি না বা রিয়েলাইজ করতে পারি না। সেটা হচ্ছে যে যদি সভ্যতা, পৃথিবীর যে সভ্যতাগুলো গড়ে উঠছে এগুলোর দিকে যদি একটা তাকাই বা ইতিহাস ঘাটাঘাটি করি, তাহলে একটা কমন ফাইন্ডিংস আসে। সেটা হচ্ছে যে সভ্যতাগুলো গড়ে উঠছে যেসব অঞ্চলে নদী আছে, বড় নদী অথবা হচ্ছে ভালো সমুদ্র পথ আছে, সেসব অঞ্চলে কিন্তু সভ্যতাগুলো গড়ে উঠছে। এবং দেখা যাচ্ছে একটা অঞ্চলে হয়তো নদী আহ, ভেঙে গেছে বা ওই জায়গাটাতে আর যোগাযোগ ব্যবস্থা ভালো না নৌপথে, সেই সভ্যতা কিন্তু আহ, আস্তে আস্তে বিলীন হয়ে পরে অন্য জায়গায়, কিন্তু যে জায়গায় হচ্ছে যে ভালো নৌপথ তৈরি হয়েছে সিস্টেম, সেসব জায়গায় আবার সভ্যতা গড়ে উঠছে। এখন উত্তরাঞ্চলে কয়েকটা জেলায় আমরা দেখি যে এখানে কিন্তু কোনো নদী নেই, বড় নদী নেই। যার কারণে ওই যোগাযোগ ব্যবস্থাটা ওইভাবে ডেভেলপ হয়নি। বড় নদী না থাকার কারণে আমাদের এখানে যে দেশের অন্যান্য অঞ্চলের সাথে বা বিশ্বের অন্যান্য অঞ্চলের সঙ্গে যে আমাদের যে বাণিজ্য, ব্যবসা বাণিজ্য করা বা চলাচল করা, এটা কিন্তু হয়ে ওঠে নাই। এই কারণে দেখা যাচ্ছে যে উত্তরাঞ্চলে আপনার বাণিজ্যিকভাবে কোনো কিছু গড়ে ওঠেনি, কমার্শিয়ালি কোনো কিছু ডেভেলপ হয়নি। এটা একটা বড় কারণ যেটা আমরা কখনো খেয়াল করি না। হয়তো তিস্তা একটা নদী ছিল, কিন্তু সেটা পলিটিক্যালি ডেট করা হয়েছে যুদ্ধের পর থেকে। এটা আমরা সবাই জানি কম বেশি, এখানে তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু এটা একটা রিজন। দক্ষিণবঙ্গের দিকে তাকান, দেখেন যে এখানে আপনার হচ্ছে যে জালের মতো দেখা যায় যে নৌ পথ আছে। এক জেলা থেকে আরেক জেলায়, এক এলাকা থেকে আরেক এলাকায় মালামাল পরিবহনের জন্য আপনার হচ্ছে যে আহ, বড় নদী আছে। এটার কারণে হচ্ছে তারা অনেক বেশি তাদের অঞ্চলটা আগায় আছে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে স্বাধীনতার পরে আহ, আহ, এখানে হচ্ছে যে এইসব অঞ্চলের লোকেরা যেহেতু তাদেরকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ ফেস করতে হয়, জন্মের পর থেকে তাদের বেঁচে থাকাটা একটা চ্যালেঞ্জ নিতে হয়। প্রতি বছর ঘূর্ণিঝড় হয়, তারপর হচ্ছে যে সাইক্লোন হয়। এই কারণে তারা কিন্তু তাদের আগের জেনারেশন যুদ্ধের পরে কিন্তু তারা ঢাকায় চলে আসে। ঢাকায় চলে আসার কারণে হচ্ছে তারা ঢাকার সাথে দ্রুত কানেক্টেড থাকার কারণে তারা তাদের অঞ্চলটাকে নিয়ে হচ্ছে যে কিভাবে তাদের আশেপাশের অঞ্চল ভালো থাকে, আশেপাশের লোকজন ভালো থাকে, এটা নিয়ে তারা কিন্তু অনেক করছে, কাজ করছে। যার কারণে গ্রাডুয়ালি স্বাধীনতার 50 বছরে দেখা যাচ্ছে দক্ষিণ অঞ্চলে আপনার অনেক শিল্প কলকারখানা গড়ে উঠছে, এডুকেশন, বড় বড় এডুকেশন প্রতিষ্ঠান গড়ে উঠছে অনেক ধরনের, যার কারণে সেসব অঞ্চল অনেকটা ডেভেলপ হয়ে গেছে। আর আমরা ঢাকার সঙ্গে কানেক্টেড হয়েছি হচ্ছে 1998 সালে বলতে গেলে। যমুনা ব্রিজ হওয়ার পরে তারপর হচ্ছে সড়ক পথ যখন ইয়া যোগাযোগ ভালো হয়েছে, দেন হচ্ছে আমরা করছি। এখানে অনলি একটাই পথ ছিল, সেটা যমুনা, ব্রহ্মপুত্র, তিস্তা হয়ে এইদিকে আসা যেত, ঢাকায় আসা যেত, অনলি একটা। কিন্তু দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে যে অনেকগুলো ওয়ে ছিল ঢাকার সঙ্গে কানেক্টেড হওয়ার, যোগাযোগ ব্যবস্থা, নৌপথে হোক সড়ক পথে হোক। এই কারণে তারা দ্রুত আগায় গেছে। এবং শিল্প কলকারখানা গড়ে ওঠার আর একটা কারণ হচ্ছে যে আপনার নদী থাকতে হবে। তাহলে হবে কি যে আপনি বড় শিল্প কলকারখানা করলেন, সেখান থেকে মালামাল পরিবহন দ্রুত হয়। আর সড়ক পথে কিন্তু এটা আপনার অনেক কস্টিং পড়ে যায়। আর যদি বড় নদী থাকে, দ্রুত ছোট ছোট শিপে করে, লঞ্চে করে আপনার হচ্ছে যে মালামাল পরিবহন করা যায়।
তারপরে হচ্ছে যে এর থেকে যে রাসায়নিক যে বর্জ্যগুলো আসে সেগুলো কিন্তু নদীর সঙ্গে মিশে যাচ্ছে। উত্তর অঞ্চলে এটা সম্ভব না। আমরা যতই বলি না কেন যে উত্তরাঞ্চল, আর যেখানে আপনার শিল্প কারখানা কলকারখানা হবে না সেখানে ডেফিনিটলি হচ্ছে যে পিছায় যাবে সেই এলাকাটা। এটা একটা মেনে নিতে হবে। অনেকে বলি যে আমাদের এখানে গার্মেন্টস হলে ভালো হয়। আসলে ওই তো যে এটা ইমপ্র্যাকটিক্যাল কি বলে থিংকিং। এটা টোটালি পসিবল না। আমাদের এখানে যে অনেক বড় বড় আ আ মন্ত্রী, এমপি হচ্ছে হচ্ছে যাদের গার্মেন্টস আছে, বড়, বড় গার্মেন্টস আছে। চাইলে এখানে তারা দিতে পারত। কেন দিবে না? তারা চিন্তা করে যে এখানে তো দিলে এর জন্য একটা পুরা আ ইকোসিস্টেম তৈরি করতে হবে যেটা এখানে পসিবল না। আর দক্ষিণাঞ্চল বলেন এসব জায়গায় ন্যাচারালি তারা হচ্ছে যে এই অ্যাডভান্টেজ গুলো পেয়ে আসতেছিল। যার কারণে সেসব অঞ্চল ডেভেলপ হয়ে গেছে। এই উত্তরাঞ্চল ডেভেলপ করার আ যদি সরকার থেকে যদি থাকে, কি বলে গুড ইনিশিয়েটিভ থাকে, আ তাহলে এটা পসিবল। কিন্তু স্বাধীনতার পর এক্ষেত্রে আমি একটা কথা এড করতে চাই, সেটা হচ্ছে যে লাইন পরশুদিন মির্জা ফখরুল আম যথাসম্ভব কোনো একটা জনসভা বা কোনো একটা অনুষ্ঠানে বলতেছিল যে আ রংপুর অঞ্চল বরাবর বিরোধী দলে থাকে। এটা অবশ্যই একটা প্রবলেমেটিক কথা। যদি মডার্ন ওয়ার্ল্ড হইতো তাহলে তাকে এর জন্য হচ্ছে কোর্ট থেকে কিন্তু রায় চলে আসতো যে ইনভেস্টিগেট করা, যে এর পিছনে কোনো ফৌজদারি অপরাধ আছে কিনা। কিরকম উনি বলছে যে আ বরাবরই বগুড়া অঞ্চল, সরি রংপুর অঞ্চল আ বিরোধী দলে থাকে। এখানে বিরোধী দল বলতে বোঝানো হচ্ছে যে বৈষম্য, ডিসক্রিমিনেশন হবে। এটা তো কখনোই হওয়ার কথা না। একটা গভর্নমেন্ট যেই আসুক না কেন, যেই পলিটিক্যাল পাওয়ার গভর্নমেন্টে আসুক না কেন, আপনার হচ্ছে যে সব এলাকাকে সমানভাবে দেখতে হবে। এখানে বিরোধী দলের এমপি আছে দেখেই হচ্ছে যে তাকে তাদের এলাকায় বরাদ্দ কম দেওয়া হবে। এই মাইন্ডসেটটা টোটালি কিন্তু একটা ক্রিমিনাল মাইন্ডসেট বলা যায়। এটা হচ্ছে মির্জা ফখরুল বলতে গেলে হচ্ছে একটা ফৌজদারি অপরাধ করে ফেলছেন। আর এখানে বলতে গেলে কি বলবো, আমাদের যে বেসিক কমন সেন্স এটাই কিন্তু নাই। কোনটা যে অপরাধ, কোনটা যে সাধারণ কথা, এটার মধ্যে আমরা করতে পারি না। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ডাক্তার শফিকুর রহমানও উনি বলছেন যে উনি আমার বন্ধু মানুষ, তাই তাকে হচ্ছে যে বলবো যে উনি দুঃখ প্রকাশ করেন, ক্ষমা প্রার্থী না হন। বন্ধু মানুষ এই কারণে ক্ষমা প্রার্থনা করতে না করে উনি বলছেন দুঃখ প্রকাশ। এটাও কিন্তু একটা প্রবলেমেটিক মাইন্ডসেট, যে যেটা অপরাধ হিসাবেই ট্রিট করতে হবে। আমার বন্ধু দেখে, আমার কলিগ দেখে, পার্লামেন্টারি কলিগ দেখে আমি তাকে দুঃখ প্রকাশ করতে বলবো। এটা টোটালি রং আইডিয়া। এভাবে কখনো চিন্তা করাটা ঠিক না। এই কারণে দেখা যাচ্ছে যে হ্যাঁ, স্বাধীনতার পর থেকে দেখা যায় যে শুধু এই অঞ্চল থেকে পাওয়ারে ছিলেন হচ্ছে যে মিস্টার এরশাদ। এরপরে কিন্তু বরাবরই দেখা যাচ্ছে যে অপোজিশন পার্টি হচ্ছে লিড করে আসছে এইসব অঞ্চলে। এটাও একটা রিজন, কিন্তু আমি এটা অ্যাকসেপ্ট করি না। কিন্তু দিস ইজ দ্য রিয়াল সিনারিও ইন দিস এরিয়া। যদি আওয়ামী লীগের আমলে যদি দেখি সেক্ষেত্রে হচ্ছে যে জাতীয় পার্টি বরাবরই ছিল, যেটা হচ্ছে আমরা ডোমেস্টিক পার্টি বলা হয়, একটা গৃহপালিত পার্টি। তারপরে এখন যে বিএনপি গভর্নমেন্টে আসছে, এখন জামাতের যেসব এমপিরা এখান থেকে ইলেক্টেড হয়েছেন, তাদের লাইফে গোল ছিল যে সামহাউ আই উইল বি এ পার্লামেন্ট মেম্বার। হ্যাঁ, তাদের এইটাই কোনো মতে গোল ছিল, তারা হয়েছে, দ্যাটস ইট। তাদের লাইফের গোল এটাই। তাদের মধ্যে যে হাঙ্গার, এই হাঙ্গারটা কিন্তু নাই।
এটা অবশ্য জিওগ্রাফিক্যালি একটা মাইন্ডসেট ইস্যু। আমি একটু আগেই বললাম যে দক্ষিণবঙ্গের লোকদের মাইন্ডসেট হচ্ছে যে তারা কিভাবে নিজেদেরকে আরো বেটার করা যায়। আজকে আজকে কিভাবে গত দিনের তুলনায় ভালো থাকা যায় সেই মাইন্ডসেটটা তাদের মধ্যে আছে। কিন্তু আমাদের মধ্যে এই মাইন্ডসেটটা নাই। যার কারণেই ওই সামহাও কোনো মতে আমরা একটা টাইটেল যদি জোগাড় করতে পারি তাতেই আমরা অ্যামেজড ফিল করি যে আই আই অ্যাকমপ্লিশড, যার কারণে এই অঞ্চলের হচ্ছে ইয়াটা ডেভেলপমেন্টটা ওইভাবে হয়নি। এখানে আচ্ছা, আর কিছু এর সঙ্গে অ্যাড করি সেক্ষেত্রে এই আমার যে ফাইন্ডিংস সেটা হচ্ছে যে এখানে কি করলে এই অঞ্চলে ডেভেলপ করা যাবে। এখানে আমি যেটা অবজার্ভ করলাম সেটা হচ্ছে যে একটা আছে যেটা করা যায়, দুটা আছে ফাইন্ডিংস, সেটা হচ্ছে যে এক এগ্রোটেক আর হচ্ছে আর একটা হচ্ছে মেডিকেল ট্যুরিজম। মেডিকেল ট্যুরিজম কনসেপ্টটা এরকম হতে হবে, আমরা যেরকম ইন্ডিয়াতে ব্যাঙ্গালোর, চেন্নাই, তারপর হচ্ছে ভেলোরে কিন্তু একটা ডিফারেন্ট সিটি, ডিফারেন্ট পার্ট ইন্ডিয়ার একটা জেলা, কিন্তু জাস্ট আমরা এই নামটা জানি যে এখান থেকে যে ওখানে গেলে ভালো ট্রিটমেন্ট পাওয়া যায়। যদি গভর্নমেন্টের বা এলাকার যারা পলিটিক্যাল পাওয়ারে আছেন তারা যদি সত্যিকার অর্থে এই অঞ্চলের ডেভেলপ করতে চান সেক্ষেত্রে এটা করা যেতে পারে যে মেডিকেল ট্যুরিজমটাকে স্ট্রং করা, যে এখানে ন্যাচারালি যে মেডিকেল ট্রিটমেন্টটা ভালো পাওয়া যায়। তাহলে উত্তর অঞ্চলে যেহেতু 5টা জেলা আছে, 5টা জেলার ডেফিনেটলি আসে তারা, সেই সঙ্গে নিয়ারেস্ট যে ইন্ডিয়ার যে বর্ডার এলাকা থেকে তারাও চলে আসবে কাছাকাছি, যেহেতু রংপুর জেলা। এখানে যদি মেডিকেল ট্রিটমেন্টটা ওইভাবে ভালোভাবে এস্টাবলিশ করা যায় যে এখানে আসলে ভালো ট্রিটমেন্ট পাওয়া যায়, যেমনটা আমরা হচ্ছে ভেলুরে গিয়ে পাই বা চেন্নাইতে গিয়ে পাই বা সিমিলার কাছাকাছি যদি করা যায়, তাহলে হবে কি যে আশেপাশের জেলার লোকেরা হচ্ছে এখানে ট্রিটমেন্ট নিতে আসবে। ডেফিনেটলি তখন হচ্ছে যে এই অঞ্চলের মানুষের একটা কর্মসংস্থান হবে, প্লাস হচ্ছে যে ওইভাবে অনেক প্রতিষ্ঠান গড়ে উঠবে। আর একটা হচ্ছে এগ্রোটেক। আমরা জানি যে হচ্ছে যে এখানে উত্তরাঞ্চল কৃষির জন্য বিখ্যাত, কিন্তু সমস্যা হলো যে এটাকে ওইভাবে করা হয় না, প্রপারলি ডিস্ট্রিবিউট করা হয় না, সংরক্ষণ করার মতো কোনো পলিসি গ্রহণ করা হয় না। আলুর সময় যখন দেখা যায় যে এত আলু হয়, দেখা যাচ্ছে যে মানুষ আলু রাস্তায় ফেলে দিচ্ছে, অথচ দেখা যাচ্ছে যে যখন অফ সিজন আসে তখন দেখা যাচ্ছে আলুর কেজি 50 টাকা হয়ে যাচ্ছে। তো এখানে যদি বড় বড় যদি না করে ছোট ছোট যদি কোল্ড স্টোরেজ দেওয়া যায়, হ্যাঁ, সেক্ষেত্রে এটা সরকারি ইনিশিয়েটিভ নিবে। ইনিশিয়েটিভটা এরকম যে পেট্রোনাইজ করে, তারপরে হচ্ছে মোটিভেট করে যে এলাকার যারা পলিটিক্যাল পার্টি আছে বা যাদের অ্যাবিলিটি আছে তাদেরকে ইনফ্লুয়েন্স করে এই ছোট ছোট যদি কোল্ড স্টোরেজগুলো করা যায়, তাহলে হচ্ছে যে আশা করি তখন সারা বছরেই এখান থেকে যে আবাদ হয়, শস্যগুলো হয়, সেগুলোই হচ্ছে সংরক্ষণ করা যাবে, প্লাস হচ্ছে যে এটা সারা দেশে প্রপারলি ডিস্ট্রিবিউট করা যায়। এটা সম্পূর্ণ গভর্নমেন্টের হচ্ছে ইয়ার উপর ডিপেন্ড করবে। ওই তো বললাম গভর্নমেন্টের, আমরা যারা পলিটিক্যাল পার্টি আছি, গভর্নমেন্টে যাচ্ছি, তাদের মাইন্ডসেটটাই তো বললাম যে এখানে প্রবলেম আছে, যার কারণে এটা গড়ে ওঠে নাই।